এসে ঝালমুড়ি কিনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝাড়গ্রামে সেই ঝালমুড়ি বিক্রেতাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এমন অভিযোগ করছেন তিনি। ঝালমুড়ি বিক্রেতার নিরাপত্তায় দোকানের সামনে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। প্রধানমন্ত্রীকে ঝালমুড়ি বিক্রি করায় সেই ঝালমুড়ি বিক্রেতাকে হুমকি। ঝাড়গ্রামে ঝালমুড়ি বিক্রেতার নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী। একবার কেন্দ্রীয় বাহিনী যে ছবিটা, সেই ছবিটাও একবার দেখে নেব। দেখুন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এক্সক্লুসিভ TV9 বাংলায় সেই ছবি। ঝালমুড়ি বিক্রেতার নিরাপত্তায় দোকানের সামনে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। आया था कब कॉल आया था? रविवार को फोन आया। रविवार को। क्या बताया था फोन में? यही सब और क्या देगा, मार देगा, धमकी देगा, दुकान उड़ा देगा और क्या देगा। एक नंबर क्या था इसका? नंबर 92 वाला था। हाँ 92 नंबर पुलिस थाना का नंबर। अच्छा, पुलिस को बताया? हाँ पुलिस को बताया, कब बताया? कल ही बताया। कल ही बताया। पुलिस आया था इधर? আর ঠিক এই বিষয়টাই আমরা জানবো। আমরা সরাসরি চলে যাব আমার সহকর্মী আমাদের তন্ময় নন্দী রয়েছেন আমাদের সঙ্গে। আমি একবার তন্ময়ের কাছে চলে যাবো। তন্ময়, ঠিক এই বিষয়টি বিক্রম সাউ অর্থাৎ যার দোকান থেকে নির্বাচনী প্রচারে এসে ঝালমুড়ি খেয়েছিলেন নরেন্দ্র মোদী, কে বা কারা এই হুমকি দিচ্ছেন তাকে, কারা রয়েছে এর পিছনে? ইতিমধ্যেই তো তদন্ত শুরু হয়েছে, তিনি পুলিশকে অভিযোগও জানিয়েছেন। তিনি জানালেন কেন্দ্রীয় বাহিনী, সেন্ট্রাল ফোর্সও সেখানে মোতায়েন করা হয়ে গিয়েছে। এক বা একাধিক নাম্বার থেকেই তাকে ফোন করা হয়েছে, লাগাতার ফোন আসছে তার কাছে এবং তাকে প্রাণনাশ করার মতো হুমকি দেওয়া হচ্ছে। একদিন নয়, টানা 3 দিন ধরেই এই হুমকি ফোন আসছে তার কাছে, এমনটাই তিনি জানাচ্ছেন এবং এমনটাই তিনি অভিযোগ করেছেন। আজ সকাল থেকে তার দেখা নেই দোকানে, রীতিমতোই পেট চালাতে অস্বস্তিতে পড়েছে তার পরিবার। দোকান খুলেছে তার বাবা ও তার মা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দোকানের সামনে। রীতিমতোভাবেই তার নিরাপত্তার জন্য সেন্ট্রাল ফোর্সকে মজুত করা হয়েছে, কারণ এই যে হুমকি দেওয়া হয়েছে সেটাকে প্রশাসন কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না। তার জন্য বিক্রম সাহের সঙ্গে কথা বলেছো, তার বক্তব্য, তার অভিযোগ আমরা শুনলাম। তিনি ঠিক কি বলছেন? এই যে ফোনগুলো আসছে, কি বলা হচ্ছে তাকে? তাকে রীতিমতো ফোন করে হুমকি দেওয়া হয়েছে এবং তার প্রাণ কেড়ে নেওয়ার মতো হুমকি দেওয়া হয়েছে, মেসেজ করা হয়েছে এবং তিনি ফোন করে জানানো হয়েছে যে এই যে প্রচার এসেছিলেন তিনি বিখ্যাত হয়েছেন এবং তারপর থেকেই তাকে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে। এবং কিভাবে হুমকি দেওয়া হচ্ছে সেটা তিনি পরিষ্কারভাবে বলেননি, কিন্তু যা বলা হয়েছে তাতে রীতিমতো তিনি যেটা দাবি করছেন, তিনি খুব ঘাবড়ে রয়েছেন। সঠিকভাবে তিনি কোনো কথা মিডিয়ার সামনে তিনি বলতে নারাজ। তারা আতঙ্কিত হবেনি। আর ইতিমধ্যে তন্ময় আমরা দেখেছি যে সেন্ট্রাল ফোর্স সেখানে মোতায়েন করা হয়েছে। এদিকে আপনাদের জানাই, পাকিস্তান বাংলাদেশ থেকে ঝালমুড়ি বিক্রেতা বিক্রম সাউকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পরে মেসেজ করেও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠছে। দেখুন সেই নাম্বারগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। চরম আতঙ্কে রয়েছে বিক্রম সাউয়ের পরিবার। কিন্তু প্রশ্নটা উঠছে, নেপথ্যে কে, মানে কারা? গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যে পুলিশ শুরু করেছে আর সেখানে সেন্ট্রাল ফোর্সও ইতিমধ্যে তার নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয়েছে। আর ঠিক আপনাদের যেরকম জানাচ্ছিলাম, প্রথম দফার ভোট মানে 23শে এপ্রিল ভোটের আগে নির্বাচনী প্রচারে এসে এই বিক্রম সাউয়ের দোকান থেকেই নরেন্দ্র মোদী ঝালমুড়ি খান এবং এই ঝালমুড়ি খাওয়া নিয়ে সরগরম হয়ে ওঠে বঙ্গ রাজনীতি। তৃণমূল কংগ্রেসের দিকে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোনাই একবার তার সেই বক্তব্য। मिठाई भी बटेगी और झालमुड़ी भी बांटी जाएगी। वैसे मैंने सुना है कि झालमुड़ी ने भी कुछ लोगों को जन्नाटेदार झटका दिया है। झालमुड़ी मैंने खाई, लेकिन झाल टीएमसी को लगी है।
আর এদিকে নেদারল্যান্ডস সফরেও যখন প্রধানমন্ত্রী ছিলেন সেখানেও বাংলার এই ঝালমুড়ির কথাই উঠে এসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। একবার শোনাই আপনাদের। साथियों, मैं आपको हाल के विधानसभा चुनाव का उदाहरण देता हूं। असम, बंगाल, क्या जालमुड़ी यहां भी पहुंच गई? আর এবার আমরা একটু অন্য খবরের দিকেও নজর রাখবো। 5 বছরে অদিতি দেবরাজের সম্পত্তি 100 কোটি টাকা পার। হাইকোর্টে বিস্ফোরক দাবি রাজ্য সরকারের আইনজীবী। রাজ্য সরকারের আইনজীবী দাবি করেন যে গত 5 বছরে রাজারহাট গোপালপুরের যে প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা গায়িকা অদিতি মুন্সি রায় 40 লক্ষ টাকা এবং তার স্বামী তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী প্রায় 67 লাখ টাকা। বিপুল এই রোজগারের উৎস কি জানতে হবে, এত সম্পত্তি কিভাবে, আমরা ডিটেলস নেব। শ্রাবন্তী রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে। শ্রাবন্তী, এত আয়, এত বিপুল পরিমাণ আয়, সেই আয়ের উৎস কি সেটা জানা দরকার বলে আজকে রাজ্যের আইনজীবীর তরফ থেকে সওয়াল করা হয়েছে। দেখো সম্প্রতি এই যে আয়ের উৎসের কথা বলা হচ্ছে সেখানে দেখা হয়েছে যে অদিতি মুন্সি গায়িকা তিনি 40 লক্ষ এবং তার স্বামী দেবরাজ তিনি প্রায় 67 লক্ষ টাকা দেখিয়েছেন। তাদের যে হলফনামা রয়েছে ইলেকশন পিটিশন সেখানে দেখানো হয়েছে। অথচ তারা 3টি গাড়ি কিনেছেন এই 5 বছরের মধ্যে, প্রত্যেকটি নতুন গাড়ি এবং প্রত্যেকটি মূল্য সবকটা মিলিতভাবে ধরলেই 71 লক্ষ টাকা, অর্থাৎ আয়ের থেকেও বেশি দামি শুধুমাত্র গাড়ি কেনা হয়েছে। একই সঙ্গে এছাড়াও 100 কোটি টাকার সম্পত্তি অ্যাসেট সেটা তাদের রয়েছে। এই যে অতিরিক্ত যে আয়টা রয়েছে, এই 100 কোটি টাকার সম্পত্তি তারা পেলেন কোথা থেকে, আয়ের উৎসটা কি, এটা নিয়েই রাজ্য সরকারের আইনজীবী প্রশ্ন তোলেন। হাইকোর্টের বক্তব্য, এই সংক্রান্ত যাবতীয় বিষয় তদন্ত যেটা করা হচ্ছে সেই তদন্তের মতো চলবে। ইনভেস্টিগেটিভ অফিসার একটা রিপোর্ট জমা দেবেন। রাজ্য সরকার আগামী 15 জুনের মধ্যে সেই রিপোর্ট আদালতে জমা দেবে। শ্রাবন্তী, খুব সংক্ষেপে একটা জিনিস জানতে চাইবো, 40 লক্ষ 67 লক্ষ অর্থাৎ দুটো যদি যোগ করা হয় 1 কোটি 7 লক্ষ দাঁড়াচ্ছে, সেখান থেকে 100 কোটি, তফাৎটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে না? দেখো সেটা দেখানো হয়েছে, যেটা 100 কোটি টাকার সম্পত্তি সেটা সেই অ্যাসেট তারা বিভিন্ন জায়গায় নামে ট্রান্সফার করা হয়েছে এবং সেই সম্পত্তি ট্রান্সফার হয়েছে জাস্ট নমিনেশন দেওয়ার কদিনের মধ্যেই। কাউকে গিফট করা হয়েছে সম্পত্তি। এখন প্রশ্ন হলো যে যেটা কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলেছে যে হয়তো কাউকে অত্যাচার করা হয়নি, কিন্তু এই সম্পত্তিটা কিনলেন কি করে যে তারা কাউকে গিফট করছেন অথবা কারোর নামে ট্রান্সফার করছেন, এটা নিয়ে প্রশ্ন উঠছে সম্প্রতি। ধন্যবাদ শ্রাবন্তী। বিকাশবাবু চিরকালই তৃণমূলের লোক। তৃণমূল আর সিপিএম দুজনে এক হয়ে এখানে বাংলায় হচ্ছে যা তাণ্ডব করার করেছেন। তৃণমূল ছিল সিপিএমের নিউ ফরমেশন, এখন ওল্ড ফরমেশনের সাথে হাত মিলিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নিচ্ছে না যে সিপিএমের সাথে মিলেই আমরা সমস্ত কাজকর্ম করব, আমি বামপন্থীদের সাথে কাজ করতে কোনো অসুবিধে নেই। ফলে বিকাশবাবু মমতা ব্যানার্জি সব এক। ওনারা বলছেন যে লয়ার তো যে কোনো জায়গায় লড়তে পারে। এসব বাইরে পোশাকি হচ্ছে আস্তরণ চাপিয়ে কি আর সত্যি ঢাকা যাবে? সিপিএমুল যে বাংলায় ক্ষমতায় ছিল, যারা চলে গেছে তারা বিভিন্ন রূপে এখন এইসব বিরোধিতা করবে। এটা সবে শুরু, কলির সন্ধে। বিকাশবাবু আজকে কিছুটা প্রকাশ্যে এনেছেন, বাকিটাও আসবে। কারো মস্তিষ্কে কোনো ঘাটতি থেকে আমার কিছু বলার নেই। এবার থেকে বিজেপি বলবে যদি হার্ট অ্যাটাক হয় ওদের নেতার, সেই ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করবে আপনি সিপিএম করেন না বিজেপি করেন, ওরা তো কোনো ডাক্তারই খুঁজে পাবে না। বিজেপির সঙ্গে কোনো কৃত্রিমান ডাক্তার থাকবেন বলে তো আমার মনে হয় না। তখন কী হবে ওদের? সে বিজেপির নেতার চিকিৎসা করাবেন না? এই সমস্ত পাগলের মতো কথা যারা বলেন তারা রাজনীতির অঙ্গনে কী করে আছেন আমি জানি না। তাহলে এই মামলা আপনি লড়লেন কেন? মামলা লড়বো না, আমি তো বললাম আমাকে আইনজীবী যদি কেউ আমার কাছে বিচার প্রার্থী হয়ে আসে আমি তাকে বলবো না মশাই আপনি সিপিএম করেন কেন, আসবো না। ওই যে বললাম এবার থেকে বিজেপি নেতাদের বলবেন তারা যখন চিকিৎসার জন্য যাবেন খোঁজ করে দেখবেন সেই ডাক্তারটা সিপিএম কিনা বা সে কোনো সময় ছাত্র আন্দোলন করেছেন কিনা, খোঁজ করে দেখতে পারবেন। এদিকে কলকাতা পুরসভায় চূড়ান্ত ডামাডোল, বেআইনিভাবে চেয়ারপারসনের ডাকে অধিবেশন, সেখানে নাকি বিরোধীদের ডাকাই হয়নি, অভিযোগ বিরোধী কাউন্সিলরদের। কলকাতা পুরসভায় প্রতিবাদে বিজেপি কাউন্সিলর। নতুন হাউসও চলতে দেব না। কিন্তু ওনাদের দাবি এটা সম্পূর্ণ
উপর থেকে নির্দেশ এসছে পুরো কমিশনারের কাছে এবং তারপর সেটা পুরো সচিব হয়ে এই হাউসটাকে অভিযোগপত্র করতে দেওয়া হলো। সেটা তো আমাদের জানানো হবে না। আমি বলছি শুনুন, ধরে নিন, তর্কের খাতিরে ধরে নিলাম ওপর থেকে নির্দেশ এসছে পুরো কমিশনারের কাছে, পুরো কমিশনার থেকে সেক্রেটারির কাছে, বিভিন্ন স্তরে পর্যায়ে হয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করারও একটা সিস্টেম আছে। আমরা কি প্রশ্ন করেছিলাম এর আগের হাউসগুলো কার নির্দেশে ক্যান্সেল হয়েছিল? এর আগের হাউসগুলো কার নির্দেশে ক্যান্সেল হয়েছিল? তাহলে মেয়র সেদিনকে সেই প্রশ্নেরও জবাব দিন। এবং এদেরকে যারা হচ্ছে যে হাউস হবে কি হবে না এই সিদ্ধান্ত একমাত্র পুরো আইনে দেওয়া রয়েছে চেয়ারপারসনের হাতে। সেখানে চেয়ারপারসনের অভিযোগ তার সঙ্গে কোনো কথা না বলেই হাউস ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং সেই কারণে আজকে তারা এই সিচুয়েশন তৈরি করে মকারি করবেন তাই বলে। আমি এর সংবিধানগত জায়গা, এর বিরুদ্ধে বিধানসভায় বলতে পারতেন, একজন পুরো কমিশনার, তিনি একজন আমলা, তার বিরুদ্ধে বলার জায়গা ছিল বিধানসভাতেও, বলতে পারতেন সেখানে। এইটা গায়ের জোরে এই কাজটা করবার অধিকার কে দিল? এর আগে যতগুলো হাউস ক্যান্সেল হয়েছে তার ডেটা বার করা হোক, সেটা কেন করেছেন চেয়ারপারসন, তার হিসেব দেওয়া হোক। কোন উপরওয়ালা তখন বলেছিলেন? উপরওয়ালা না উপরওয়ালি, সেটাও ব্যাখ্যা করা হোক। আমাদেরকে কেন বললেন না? আমাদেরকে কেন জানালেন না? আচ্ছা, আমরা যদি চারজন দাঁড়িয়ে আমরা যদি এখন নো কনফিডেন্স আনি, মেয়র বাঁচাতে পারবেন তো তার ভোট? আমরা যদি নো কনফিডেন্স আনি, মেয়র তার ভোট বাঁচাতে পারবেন তো? আমি এটা জানতে চাই। দরজা যদি আমরা একটু খুলে দিই, এই ঘরে আর জায়গা হবে না তো। উনি যাদের নিয়ে চেঁচামেচি করেছেন আমি টিভিতে দেখেছি, তাদের 10 জনের কল রেকর্ড আমার কাছে আছে। যদি বলি ভাল লাগবে? আরো বেশি আমার কাছে, আর দাদা আপনার কাছে থাকবে, সবার কাছে তো কিছু কিছু ভাগ করে করে। কতক্ষণ লাগবে 3 কে 77 করতে? কিন্তু ওভাবে করবো না। একা থাকবেন কিনা সন্দেহ, উনিও থাকতে চাইবেন না। ইয়ার কি হচ্ছে? আমরা ওই দলের কাউকে নেবার অধিকারীও নয়, নেব না। কিন্তু যদি অনাস্থা আসে, এ টিকবেও না, এটা গ্যারেন্টেড। কিন্তু আজকে যদি আজকে তৃণমূল কংগ্রেসের নিজস্ব কাউন্সিলর 138 জন, তাদের মারা গেছে, তাদের মধ্যে তো অর্ধেকের বেশি আসেনি, 96 জন সই করেছে। ভাঙন শুরু হয়ে গেছে। না না, ভাঙনের কথা আপনি বাদ দিন, ভাঙন তো শুরুই হয়ে গেছে। হ্যাঁ, ওই যে বলেছিল দরজাটা একটু খুলবো, 1 মিনিটের জন্য খুলবো। যদি 1 মিনিটের জন্য দরজা খুলি, ও দরজা আর বন্ধই করতে পারবো না, এমন অবস্থা। মেয়রের দরজা অব্দি পৌঁছে যাবে লাইন। বলছি আজকে যদি হাউস না হতো তাহলে কি সত্যি কোনো সাংবিধানিক সংকট হতো? কিছুই হতো না। এর আগের গুলো যদি না হয়ে থাকে, 6 মাস অন্তর তো একবার করে হয়েছে। আমি বলছি কেন হাউস ক্যান্সেল হয়েছে। হাউস ডাকা হতো যেদিন টকটু মেয়র হতো, আর বিধানসভা ওর মধ্যে যেদিন যেদিন পড়তো, বিধানসভা করবার জন্য উনি হাউস ছেড়ে চলে যেতেন, হাউসটা ক্যান্সেল হয়ে যেত বিধানসভায় যাওয়ার জন্য। সেকেন্ড ডেট তো বহুবার হয়েছে, 20 বার হয়েছে। সেকেন্ড ডেট হতো, সেকেন্ড ডেট হতো। আছে এখনো তৃণমূল, যে তার তর, ও তো ক্লাবের মতন হলো আজকে যা হলো। আজকে সিপিআইও বলেছে তিনি ওগুলো ডাক পায়। আমি তো সব বিরোধীদের হয়েই বলছি। কেউ পাইনি। এবং আজকে বালারাই বলেছেন সবার সুইচ অফ ছিল। ওনার সুইচ আর বেশি দিন অন থাকবে না সবাই সুইচ অফ ছিল। রাজনৈতিক ভাবে। আচ্ছা, কালকে কিরকম আমরা খবর পেয়েছি, তখন আমার ফোন খোলা ছিল, কালকে ফোন খোলা ছিল, ক্যান্সেলের খবর পেলাম। বিধানসভা ভোটে হারের ধাক্কায় পুরসভাতেও বেসামাল তৃণমূল কংগ্রেস। কলকাতা পুরসভার দলীয় কাউন্সিলরদের নিয়ে বৈঠকে তৃণমূল সুপ্রিমো। 136 জন কাউন্সিলর, কিন্তু তার মধ্যে গড় হাজির 26 জন। কলকাতা পুরসভা নিয়ে বড় সিদ্ধান্ত কি তাহলে নিতে পারে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব? এই জল্পনায় এবার জোরালো হচ্ছে, কারণ কালীঘাটের বৈঠক, এখন যে বৈঠক, সেই বৈঠক ঘিরে জোরালো জল্পনা। যে বৈঠকে 136 জনের হাজির থাকার কথা, 136 জন কাউন্সিলরে, সেখানে গড় হাজির রয়েছেন
26 জন। সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, 136 জনের জায়গায় মাত্র 110 জন হাজির হয়েছে। তাহলে কি এবার কোনো বড় সিদ্ধান্ত হতে পারে আজকের এই বৈঠক থেকে? দেখো, এই মুহূর্তে তোমাকে আমি ছবিটা দেখাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের ছবি, যেখানে কলকাতা পুরসভার 110 জন কাউন্সিলর এসে কিন্তু উপস্থিত হয়েছেন। যদিও 136 জন কাউন্সিলরের উপস্থিত থাকার কথা, কিন্তু তারা 110 জন এখানে এসেছেন। এবং এই যে কম থাকা, অর্থাৎ বিধায়কদের ক্ষেত্রেও যদি তুমি দেখো, বিধায়কদের ক্ষেত্রেও কিন্তু দফায় দফায় বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে যে বিধায়কদের সংখ্যা কম। যে রেজলিউশন বিরোধী দলনেতা হিসেবে দিতে হচ্ছে, সেখানে 80 জনের মধ্যে 70 জন দিয়েছেন। এই সংখ্যা কেন কম, এটা নিয়ে নিশ্চিতভাবে আলোচনা হচ্ছে এবং আগামী দিনে এর অভিঘাত কি তাও খতিয়ে দেখবে রাজনৈতিক মহল। তবে আজকের এই পুরসভা নিয়ে বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই সেই কলকাতা পুরসভা যেখানে মেয়র অন্ধকারে দাবি করছেন তিনি অন্ধকারে, এবং সেই কলকাতা পুরসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিষয়ে তারা নোটিশ জারি করেছেন। সৌরভ, এই মুহূর্তে আমরা টিভি9 বাংলার দর্শকদের জন্য যে ছবি তুলে ধরছি, সেখানে ফিরহাদ হাকিম মেয়র তিনি পৌঁছচ্ছেন যখন, এবং তারপর একের পর এক তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর যারা তারা পৌঁছচ্ছেন। চন্দ্রিমা ভট্টাচার্যকেও আমরা দেখলাম। একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যেমন রয়েছে, তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে 136 জন কাউন্সিলর, তাদের সবাই এই বৈঠকে উপস্থিত থাকার কথা থাকলেও সৌরভ, তুমি যেরকম তুলে ধরছিলে যে 26 জন কিন্তু গড়হাজির রয়েছে আর সকলের নজর রয়েছে এই বৈঠকের দিকেই। তোমাকে ধন্যবাদ সৌরভ, আমাদের নজর থাকবে এই বৈঠকের দিকে। দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকের আগে শুভেন্দু অধিকারীর সাক্ষাতে তৃণমূলের ঋতব্রত। দিল্লিতে বঙ্গভবনে দেখুন সেই ছবি দেখাই আপনাদের। দিল্লিতে বঙ্গভবনে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই ছবি এক্সক্লুসিভ দেখছেন আপনারা টিভি9 বাংলায়। আজকে জানেন আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবং সেই বৈঠকের আগেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ উলুবেড়িয়া পূর্বে তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। দেখুন সেই ছবি। কিছুক্ষণ আগে সেই ছবি বঙ্গভবনের নিচে দেখুন সেই ছবি। এই নিয়ে এখন রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে, দেখতে পাচ্ছেন সেই ছবি। এবং আপনারা জানেন যে আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক, এবং তার ঠিক আগেই বঙ্গভবনের নিচে দেখুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে উলুবেড়িয়া পূর্বে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। একটু আগে যে খবর দেখাচ্ছিলাম, প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকের ঠিক আগেই বঙ্গভবনে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা উলুবেড়িয়া পূর্বে তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কলকাতার একটা বৈদ্যুতিন মাধ্যম আমায় পাঠিয়েছে, মানে আমি একটু অবাকই হয়েছি, কারণ ওখানে কোনো সাংবাদিক ছিলেন না। আমি নামছি আর নিচু করে হাঁটছিলাম আর কি, হঠাৎ করে দেখলাম কেউ একটা বলছেন কি এমএলএ সাহেব বঙ্গভবনে উঠেছেন। এবার তাকিয়ে দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং উনি আমায় নমস্কার করলেন। আমিও সঙ্গে সঙ্গে প্রতি নমস্কার করলাম, যেটা করা উচিত। এবং তারপর আমি বললাম যে না দাদা, আমি আমার বাংলোটা ছেড়ে দিতে এসেছি, আর যা যা প্রসেস আছে সেই প্রসেসগুলো কমপ্লিট করবার জন্য এসেছি। তারপর উনি ওখানে বললেন আমায় যে আমি না সমস্ত বিরোধী বিধায়কদেরও মিটিংয়ে ডাকছি, মিটিংয়ে আসবেন। তো আমিও বললাম যে খবর পেলে আসবো, এবং ওনাকে প্রতি নমস্কার করলাম। এখন এই 40 সেকেন্ডের যেটা দেখলাম আর কি, 40 সেকেন্ড, তো সেই 40 সেকেন্ডে এখন শুনছি মানে অনেকেই আমায় কলকাতা থেকে ফোন করছেন যে আমি নাকি শুভেন্দু অধিকারীর সঙ্গে গোপন বৈঠক করতে দিল্লিতে এসেছিলাম। দিল্লিতে কেন এসেছিলাম, পার্লামেন্টে তার রেকর্ড আছে, গতকাল থেকে সবটাই রয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে দেখুন, উনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের ধরুন আমি আজকের পর তো আর এই 53-55তে এসে উঠতে পারবো না, আমায় দিল্লিতে এরপরও কিছু কাজ বাকি থাকছে, তখন আমায় বঙ্গভবনেই উঠতে হবে। তাহলে তো তখন গল্প তৈরি হবে আর কি, যে মানে কথার কথা, তা আমায় ওখানে উঠতে হবে। এবারে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আমাকে সৌজন্য নমস্কার করেছেন, আমি তার প্রতি নমস্কার করেছি। 2 মিনিট মানে 40 সেকেন্ডের কথোপকথন, তার মধ্যে কেউ যদি গোপন বৈঠকের তথ্য খুঁজে পেতে পারেন,
আমার তাতে কোনো সমস্যা নেই।